বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে জুলাই 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 200 ধারা। দেখেন, 200 ধারায় আমরা জানি যে সিআর মামলা দায়ের করে 200 ধারায় থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেয় তাহলে অনুসরণ করে 154 ধারা, আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে অনুসরণ করে 155 ধারা। বাট ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দেন আর আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে কত ধারা? 200 ধারা। 200 ধারা অ্যাকচুয়ালি কি বলছে দেখেন, ধারা 200 অভিযোগকারী বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা। ইংরেজিতে আন্ডারলাইন করেন এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট। এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট। দেখেন এই জায়গায় নালিশের ইংরেজি হচ্ছে কমপ্লেইন, নালিশের আর একটা বাংলা প্রতিশব্দ হচ্ছে অভিযোগ, বাট ইংরেজিতে বলে কমপ্লেইন। আর যিনি অভিযোগকারী নালিশকারী তাকে বলে কমপ্লেইনেন্ট। সিআর মামলায় যিনি বাদী তারে কি বলে? নালিশকারী বা অভিযোগকারী বা কি কমপ্লেইনেন্ট। বুঝতে পেরেছেন? তাহলে ফৌজদারি মামলা দায়েরের জন্য অপরাধ আমলে নেয়ার এখতিয়ার সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের নিকট। নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটাই আন্ডারলাইন করবেন। 200 ধারায় উল্লেখ করা হয়েছে নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো, আন্ডারলাইন করেন, নালিশকারী জবানবন্দি গ্রহণ করা। প্রথম দায়িত্ব কি? যিনি মামলা করতে এসেছেন তার জবানবন্দি গ্রহণ করা। 200 ধারার বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি নিতে বাধ্য। 200 ধারায় বিধান করা হয়েছে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে, আন্ডারলাইন করেন, অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে, মানে যিনি মামলা করতে আসছে অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীগণের বলতেন যদি থাকে, নালিশকারীকে অথবা উপস্থিত সাক্ষীগণ যদি থাকে, যে কয়জনকে উপযুক্ত মনে করেন তাদের শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। তাহলে এখানে একটা কথা মানে বুঝতে হবে, সেটা হলো যে যিনি মামলা করতে আসছেন তার জবানবন্দি রেকর্ড করতে বাধ্য। বুঝতে পারছেন? কিন্তু মামলা যিনি করতে আসে তার তো মানিত সাক্ষীরাও থাকে। একটা মামলা করতে আসলে তার সাক্ষীরা থাকে না, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে বাধ্য না। সাক্ষীদের জবানবন্দি আদালত ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে, নাও পারে। বাধ্য কোনটা? নালিশকারী। আর সাক্ষীরা যদি থাকে তাদের জবানবন্দি নিতেও পারে, নাও নিতে পারে। এখন বাস্তবে কি হয় সেটা শুনেন। বাস্তবে যারা কোর্টে যান দেখবেন যে মামলা করতে আসছে শুধু নালিশকারীর জবানবন্দি নিচ্ছে, আর সাক্ষীর জবানবন্দি নেওয়ার ক্ষমতা আছে বাট সচরাচর নেয় না। কেন নেয় না? এর অন্যতম কারণ হলো মামলার প্রচুর চাপ। ওই জবানবন্দি এত মামলা যে ওই তাদের জবানবন্দি নিতেই তো অনেক সময় লেগে যায়, আর যদি সাক্ষীদের জবানবন্দি নিতে যায় তাহলে তো আরো দেরি হয়ে যাবে। তো এই জন্য যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কার কার জবানবন্দি মানে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নিতে পারে, কার কার? নালিশকারীরও পারে, সাক্ষীদেরও পারে, বাট কাদের জবানবন্দি নিতে বাধ্য? নালিশকারী। সাক্ষীদের জবানবন্দি নেওয়া কি বাধ্যতামূলক? নিতেও পারে। আর এই যে যে জবানবন্দিটা নিবে, এই জবানবন্দির আগে তাদেরকে শপথ বা হলফনামা পাঠ করা হবে যে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। দেখেন, এবং জবানবন্দির আন্ডারলাইন করবেন সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে। সারমর্ম হলো যে জিজ্ঞেস করবে কি নাম? অমুক। স্বামীর নাম কি? এই। পিতার নাম, স্বামীর নাম বললে পিতার নাম কি? এই। স্বামীর নাম, পিতা বা স্বামী যে কোনো একটা জিজ্ঞেস করে। বাড়ি কোথায়? অমুক তারিখে। কি হয়েছে বলেন? তো বলতেছে যে মহিলা বলতেছে যে আমার স্বামী আনিস আমার কাছে যৌতুক চাইছে। তাহলে এই যে উনি যে নাম বলতেছে এটা আবার ম্যাজিস্ট্রেট লিখতেছে, ঘটনার তারিখ লিখতেছে, সাক্ষীদের নাম বা আসামির নাম লিখতেছে। এই উনি যা যা বলতেছে ম্যাজিস্ট্রেট আবার সেটা সারাংশ কি লিপিবদ্ধ করতেছে। এ হলো কাহিনী। এবং নালিশকারী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে সে, আন্ডারলাইন করেন, সে এবং গোল দিবেন ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দি সারমর্মে স্বাক্ষর করবেন। তাহলে এই যে জবানবন্দি তিনি দিলেন আর ম্যাজিস্ট্রেট যিনি সারাংশ লিখলেন, এখানে ওই
নালিশকারী প্লাস ম্যাজিস্ট্রেট, বা নালিশকারী বা সাক্ষী যদি দিয়ে থাকে, সাক্ষীদের স্বাক্ষর এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। এ কারণে কোর্টে যারা যান বা না গেলেও আমি কিন্তু বলে দিচ্ছি, ওই জবানবন্দি নেওয়া শেষ, ম্যাজিস্ট্রেট তো যে কোনো একটা আদেশ দিছে, হয় তিনি আমলে নিছে, নাহলে তদন্তের নির্দেশ দিছে, যে কোনো একটা আদেশ দিছে না, দেওয়ার পরে উনি ওই ওই নালিশকারী যখন কাঠগড়াতে নামবে, তখন আবার ওই পেশকার সাহেব বা যারা আদালতে স্টাফ আছে স্বাক্ষর করে যাবেন। তার মানে ম্যাজিস্ট্রেট মহোদয় ওই যে সারাংশটা লিপিবদ্ধ করলেন, উনি তো ওই জায়গা সিগনেচার করছেই, সাথে সাথে সিগনেচার নেবে কার, যার জবানবন্দি নিয়েছে তার। বুঝতে পারছেন? তাহলে আমরা এর আগের দিন পড়ছিলাম যে এফআইআর এ স্বাক্ষর করে কে, সংবাদদাতা প্লাস ওসি সাহেব নাকি, কিন্তু এজাহারে স্বাক্ষর করে কে, সংবাদদাতা, শুধু সংবাদদাতা নাকি। ঠিক একই ভাবে নালিশি মামলা যখন কোর্টে দাখিল করছেন, ওখানে স্বাক্ষর করে শুধু নালিশকারী, আর নালিশি মামলাটা যখন রেকর্ড হয়ে যাবে তখন নালিশকারী প্লাস ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এবারের মানে গত বছর লিখিত, গতবারের আগের বার লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছিল, প্লাস গতবার এই এখান থেকে প্রশ্ন আসছে এমসিকিউতে, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। মানে আমরা তো জানি ফিয়ার মামলায় জবানবন্দি নিবে কত ধারায়, 200 ধারায়। এখানে বলতেছে যে কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, মানে জবানবন্দি গ্রহণ ছাড়াই একটা সিআর মামলা কখন হতে পারে। আচ্ছা, একটু শুনেন, আগে আমার কথা শুনেন। সেটা হলো 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন মামলা ট্রান্সফার করে কার কাছে, অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য। এখন তিনি যদি 192 ধারায় ট্রান্সফার করেন, তাহলে উনার জবানবন্দি নেওয়ার দরকার নাই, যার কাছে পাঠাবে সে জবানবন্দি। বুঝছেন? আর তিনি যদি 192 ধারায় জবানবন্দি নিয়ে ট্রান্সফার করেন, তাহলে যার কাছে পাঠাইছে তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। তাহলে ফৌজদারি মামলায় 192 ধারায় হয় 92 ধারায় ট্রান্সফারের আগে জবানবন্দি নিবে, তাহলে ট্রান্সফারের কি পরে নিবে, কিন্তু 92 ধারায় ট্রান্সফারের আগে জবানবন্দি নিছে, যার কাছে পাঠাইছে সেও নিছে, দুই জায়গা নেওয়ার দরকার নাই, যে কোনো কয় জায়গা, এক জায়গা। সো দেখেন, আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয়, লিখিত আকারে নালিশটা করছে কিভাবে, লিখিত আকারে, সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার বলতেন পূর্বে, আন্ডারলাইন করেন, 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। তাহলে নালিশটা যদি করে কিভাবে, লিখিত আকারে, সেই ক্ষেত্রে 192 ধারায় মামলা স্থানান্তর করার পূর্বে জবানবন্দি নেওয়ার দরকার আছে নাই। বুঝছেন? এখন কথা হলো যে স্যার, তাহলে কি লিখিত আকারে নালিশ করে, তাহলে কি মৌখিক আকারেও করা যায়? জি, নালিশ লিখিত মৌখিক উভয় আকারেই করা যায়, তবে বাস্তবে মৌখিকের প্রয়োগ নাই। আপনি যদি এখন কোর্টে শেয়ার মামলা করতে যান, অবশ্যই লিখিত হতে হবে, মৌখিক আকারে আপনার মামলা নিবে না, বাট বিধান আছে। তাহলে মৌখিক আকারেও নালিশ করা যায়, লিখিত আকারেও নালিশ করা যায়, বাট আপনি যদি লিখিত আকারে নালিশ করেন, তাহলে 192 ধারায় মামলা ট্রান্সফার করার পূর্বে জবানবন্দি নেওয়ার দরকার নাই। তারপরে আমরা 4 নাম্বারটা একটু দেখবো। দেখেন, ঘ নাম্বার, মাঝের দুইটা পরে পড়তেছি। যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে, যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, আমরা তো জানি যে উপরে পড়ে আসলাম যে 192 ধারায় মামলা ট্রান্সফার করার আগে জবানবন্দি নেওয়ার দরকার নাই, কিন্তু ধরেন ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিয়ে নিছে, জবানবন্দি কি নিয়ে নিছে, তারপরে ট্রান্সফার করছে, করলে যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পুনঃজবানবন্দি নিতে বাধ্য থাকবে না। তাহলে যদি প্রথম কথা হলো জবানবন্দি নেওয়ার দরকার নাই, না নিয়েই উনি ট্রান্সফার করবে, এটা হলো প্রথম। আর যদি তিনি জবানবন্দি নিয়ে ট্রান্সফার করে, তাহলে যার কাছে আপনার পাঠাইছে তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে আপনি হয় 192 এর জবানবন্দি না নিয়ে ট্রান্সফার করবেন,
আর যদি নিয়ে ট্রান্সফার করেন যার কাছে পাঠাইছেন তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। তাহলে হয় সে জবানবন্দি নিয়ে ট্রান্সফার করবে, অথবা না নিয়ে ট্রান্সফার করলে যার কাছে পাঠাইছে সে জবানবন্দি। হ্যাঁ দেখেন কি হয়েছে আনিসের, অসুস্থ উনি, ওনার তো রিক্সা এক জায়গায় যাইতে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন যে কোনো মামলায় যে ক্ষেত্রে বলতেন আদালত, আদালত শব্দটা বলতেন, যে কোনো মামলায় যে ক্ষেত্রে আদালত আন্ডারলাইন করবেন লিখিত আকারে নালিশ দায়ের করে। এই জায়গা আপনাদের ধারা 220 লেখা আছে বইতে, 200 ধরা হবে, 200 200 ক ক। এই শুনেন, সাধারণ ব্যক্তি যেরকম মামলা করে আদালত বাদী হয়ে মামলা করতে পারে। আমি আপনি যেরকম বাদী হয়ে মামলা করি আদালত বাদী হয়ে মামলা করতে পারে। এক আদালত বাদী হয়ে মামলা করবে কার কাছে? আমলি আদালতে। কখন? আমরা সামনে গিয়ে পড়বো। যদি কোনো কেউ আদালতে জাল দলিল দেয়, আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে ওই আদালতকেই বাদী হয়ে মামলাটা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে যদি স্বয়ং নালিশকারী হয় কে? আদালত, এবং নালিশটা কি হয়? লিখিত হয়, তাহলে সেক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নেই। তারপরে দেখেন সরকারি কর্মকর্তা গোল দেন, সরকারি কর্মকর্তা তার গোল দিবেন অফিসিয়াল দায়িত্ব পালনে। গোল দেন অফিসিয়াল দায়িত্ব পালনে। সরকারি কর্মকর্তা কি দায়িত্ব পালনে? অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশ দরখাস্ত দায়ের করে সেই ক্ষেত্রেও নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। দেখেন আদালত যেরকম মামলা দায়ের করে সরকারি কর্মকর্তাও মামলা দায়ের করতে পারে, এবং সরকারি কর্মকর্তা তার ব্যক্তিগত মামলা না, অফিসিয়াল দায়িত্ব রিলেটেড মামলা। আমরা যেটা পড়ে আসছি, ধরেন 144 এর আদেশ কে দেয় বলেন? জেলা ম্যাজিস্ট্রেট দেয় আদেশ। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 144 এর আদেশ যদি কেউ ভায়োলেট করে, ভায়োলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই জেলা ম্যাজিস্ট্রেটকেই নালিশি মামলা করতে হবে। এবং এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যদি লিখিত আকারে নালিশি মামলা করে তাহলে তার জবানবন্দি নেওয়ার দরকার। তাহলে আমরা কি কি পেলাম? 192 ধারার অধীন মামলা ট্রান্সফারের আগে জবানবন্দি নেওয়ার দরকার নাই, বা 192 ধারার জবানবন্দি নিয়ে যদি মামলা ট্রান্সফার করে যার কাছে পাঠাইলো তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। দুইটা পেলাম নাকি? যে ক্ষেত্রে আদালত স্বয়ং বাদী হয়ে মামলা দায়ের করে লিখিত আকারে সেই ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নাই। আর যে ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত, সেই ক্ষেত্রেও জবানবন্দি নেওয়ার দরকার নেই। আচ্ছা দেখি মাইক্রোফোন কো আমাদের ইয়ার কাছে দেন, ওই বিকাশ সাহেবের কাছে দেন। বিকাশ সাহেব ধরেন একজন সরকারি কর্মকর্তা, তিনি একজন নারী কর্মকর্তা, উনি ওনার হাজবেন্ডের বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন। ওনার উত্তর দিতে দেবেন, আপনারা কেউ বলবেন না। এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি ওনার জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক কিনা বলেন? বাধ্যতামূলক না, যেহেতু সরকারি সে কর্মকর্তা তো। আচ্ছা দেখি আমাদের, আপনার নাম যেন কি ভুলে গেছি, লাকি দিয়ে দেন। লাকি, লাকি বলেন। একজন সরকারি কর্মকর্তা, ধরেন আমাদের আনিসের ওয়াইফই ধরি, উনি সরকারি কর্মকর্তা, এখন আনিসের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে। এখন ওনার ওয়াইফের জবানবন্দি কি আদালত নিতে বাধ্য কিনা? জবানবন্দি নিতেও পারে, নাও আবার পারে। নাও। আচ্ছা দেখি মুন বলেন, আপনি তো মুন নাকি? মুন বলেন, আপনি বলেন কি হবে? না স্যার, জবানবন্দি মানে উনি তো সরকারি কর্মকর্তা, কিন্তু এটা তো ওনার অফিসিয়াল কার্যক্রম না। তাহলে জবানবন্দি কি নিতে বাধ্য? হ্যাঁ। নিতে বাধ্য। উনি সরকারি কর্মকর্তা হোক, বাট এই যৌতুক রিলেটেড তো ওনার অফিসিয়াল কর্মকাণ্ড রিলেটেড না। সরকারি কর্মকর্তা হইলেই যে তার 7 খুন মাপ বিষয়টা তা না। এই জায়গা তো সরকারি কর্মকর্তা, আমি যে গোল দিয়েছি দেখছেন, অফিসিয়াল দায়িত্ব পালনে। যদি অফিসিয়াল দায়িত্ব পালনে না হয় তাহলে তো অবশ্যই তার জবানবন্দি নিবে। বিকাশ সাহেব বুঝতে পারছেন? আচ্ছা, তো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কখন জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না, পারবেন না ইনশাল্লাহ? কয়টা ক্ষেত্র? 4টা। 192 দিয়ে 2টা হয়। আর আদালত বাদী হয়ে মামলা করলে সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলা করে নাকি?
এবার দেখেন যে আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশকে উক্ত নালিশি দরখাস্তটি আন্ডারলাইন করবেন প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণ করে 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না। যখন আপনার তিনি এই মামলাটা ওই 156(3) ওসি সাহেবের কাছে পাঠাই দিছে, তখন আর একটা শেয়ার মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না। আচ্ছা, এইটুকু আমরা একটু পরে পড়ি। তার আগে যে ডাইন সাইডে একটা লেখা উপরে, এটুকু আমরা পড়ি নাই, এটা একটু দেখি। দেখেন, নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের নিকট দুইটি উপায় থাকে। 200 ধারায় শপথ পূর্বক নালিশকারী জবানবন্দি গ্রহণ করে 190(1) ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। এবং আমরা জানি কি আমলে নেওয়া মানে এই 204 ধারায় কি দেওয়া, সমন অথবা করেন। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি যে মামলা আমলে নিয়েছে, আন্ডারলাইন করেন, যে মামলা আমলে নিয়েছে, উক্ত মামলা তিনি তার অধীনস্থ কোন ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করতে পারে। তাহলে 192 ধারায় সিজিএম বা সিএমএম যে মামলাটা ট্রান্সফার করতেছে, এটা কি আমলে নেওয়ার আগে না পরে? আমলে নেওয়ার পরে। আমলে নেওয়ার পরে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 192 ধারায় ট্রান্সফার করে আমলে নেওয়ার আগে না পরে? অবশ্যই আমলে নেওয়ার পরে। এই 192 ধারার অধীন মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীকে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। দেখছেন, আমলে নিছে, বাট জবানবন্দি না নিয়েই আমলে নিতে পারে। যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা ট্রান্সফার করা হয় মূলত তিনি জবানবন্দি গ্রহণ করবে। দেখেছেন? কিন্তু দেখেন, কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 192 ধারা মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, তিনি যদি জবানবন্দি গ্রহণ করার দরকার নাই, বাট তারপরেও যদি তিনি জবানবন্দি গ্রহণ কি করে, যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারা ট্রান্সফার করা হলো, তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝার বিষয়। আপনি 192 ধারায় আমলে নিতে পারেন জবানবন্দি না নিয়েই, যার কাছে পাঠাইলেন তিনি জবানবন্দি নিবেন। আর যদি আপনি জবানবন্দি নিয়েই ট্রান্সফার করেন, তাহলে যার কাছে পাঠাইলেন তার আর জবানবন্দি দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আমরা পরের প্যারাটা একটু দেখি। দেখেন, কিন্তু আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীনে একবার আমলে গ্রহণ করলে তিনি নালিশি দরখাস্তের প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। বাট ওনার কাছে শেয়ার মামলা দায়ের করছে, উনি 190 ধারা আমলে নিছেন, উনি যদি একবার আমলে নেয় তাহলে আর থানায় 156(3) পাঠাইতে পারবে না। ওনার যা করার দরকার আমলে নেওয়ার আগেই করতে হবে। বুঝেন নাই বোধহয়? আমরা তো জানি যে জবানবন্দি নেওয়ার পরে উনি ইচ্ছা করলে 156(3) কোথায় পাঠাইতে পারে? থানায়, এফআইআর হিসেবে রেকর্ডের। কিন্তু উনি যদি একবার আমলে নেয় তাহলে আর 156(3) আদেশ দিতে পারবেন না। এবং উহার ভিত্তিতে 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে না। আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট বলতেন 202 ধারার অধীন, আন্ডারলাইন করেন, প্রসেস ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্ত করতে পারে। আমাদের গতদিন একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, প্রসেস ইস্যু স্থগিত 202 ধারায়, 202 ধারায় আমি ওই জায়গায় লেখাইছিলাম তদন্ত বা অনুসন্ধান, তদন্ত বা অনুসন্ধান, বাট অ্যাকচুয়ালি ওটার টাইটেল অফ পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। দেখেন ব্যাপারটা হলো কিরকম আমি একটু বলি, বাস্তবে খুব বেশি প্রয়োগ নাই, বাট ঘটনাটা হচ্ছে এরকম। আমরা তো জানি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনারা আমলে নেওয়ার পরে মামলাটা ট্রান্সফার করে 192 ধারায় কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচার। অনুসন্ধান বা বিচার। এখন যে মামলা উনি আমলে নিয়ে নিছে, তাহলে আবার ওইটা তার কাছে আবার পাঠাইছে অনুসন্ধানের দরকার কি? অলরেডি তো আমলে নিয়ে নিছে। তাহলে ওই যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলো, ওনার যদি মনে হয় যে না এই মামলায় আরো তদন্ত অনুসন্ধান করা দরকার, কিন্তু তদন্ত অনুসন্ধান শেয়ার মামলায় করে কখন? আমলে নেওয়ার আগে। কিন্তু অলরেডি তো আমলে নিয়েই ওনার কাছে পাঠাইছে। এখন ওনার যদি মনে হয় যে না এই বিষয়ে আরো তদন্ত অনুসন্ধান করা দরকার, তাহলে উনি ওই যে প্রসেস ইস্যু করছে এটারে কি করবে? পোস্টপোন করবে।
স্থগিত করবে 202 ধারায়, তারপরে তদন্ত অনুসন্ধানের কি দিবে, নির্দেশ দিবে। বুঝেন নাই বোধহয়? উনি তো অলরেডি আমলে নিয়ে পাঠাইছে, এখন আমলে নিয়ে যদি পাঠায় তাহলে তো আর তদন্ত অনুসন্ধানের দরকার নাই, কিন্তু ওই ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না আরো তদন্ত অনুসন্ধান করা দরকার, তাহলে উনি ওই যে প্রসেস ইস্যু সিপসার করছে, ওই প্রসেস ইস্যুরে কি করবে, স্থগিত করে আবার তদন্ত বা অনুসন্ধানের কি দিবে, নির্দেশ দিবে। কত ধারায়? 202 ধারায়। এই কারণে 202 ধারার টাইটেল হলো পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। তো এটা ছাড়া আপনি মনে রাখবেন যে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ যদি সিআর মামলায় দেয় কত ধারা, 202 ধারা, 202। আচ্ছা, স্যার যদি প্রশ্ন আসে যে মানে এটা হচ্ছে তদন্ত বা অনুসন্ধান করবে হচ্ছে আমলে নেওয়ার আগে বা পরে কিনা, তাহলে হচ্ছে দুইটাই হবে অ্যান্সার। ধন্যবাদ। ওনারে মাইক্রোফোন দেন। মাইক্রোফোন কই স্যার এই যে আছে? আচ্ছা, কি বলছেন আমার বলেন। মানে তদন্ত বা অনুসন্ধান যে হচ্ছে আমলে নেওয়ার আগে করে সাধারণত, কিন্তু যদি প্রশ্ন আসে যে কখন তদন্ত বা অনুসন্ধান করতে পারে, তাহলে কি ধন্যবাদ। উত্তরটা মানে শুনেন, আগে বা পরে দুইটাই হবে? এখন প্রশ্নটা ওইভাবে হয় না। যদি আপনার 192 ধারার কথা বলে তাহলে বলতে হবে যে আমলে নেওয়ার পরে ট্রান্সফার করে। আর 202 ধারায় যে তদন্ত বা অনুসন্ধান, এটা অ্যাকচুয়ালি আমলে নেওয়ার আগেই করে। আমলে নেওয়ার কি আগেই করে বলেই তো যে ইস্যু মানে প্রসেসটা ইস্যু করছে সেটাকে স্থগিত করে উনি করতেছে। বুঝেন নাই? যদি আমলে নেওয়ার পরে করতো তাহলে তো আর ওটা স্থগিত করতো না, ওটা তো স্থগিত করেই সে তদন্ত বা অনুসন্ধান করতেছে। ওনার মাইক্রোফোন দেন। স্যার আমি যেটা বুঝতে পারছি আর কি, 202 এ যখন ফিরে যাবে তখন 204 কে তখন স্থগিত করা হলো, তার মানে পূর্বে আগে চলে গেল, এটা আগে চলে যাচ্ছে না, এটা আমলে নেওয়ার আগে তদন্ত। হ্যাঁ, আচ্ছা এইটুকুই। এই কারণেই তো আগে যাচ্ছে বলেই তো উনি ওনার কার্যক্রম স্থগিত করছে। আচ্ছা ঠিক আছে, একটু বুঝতে পারছেন? আর একটা ব্যাপার, সেটা যে আমি মানে এই টপিকের আগে যে টপিকটা বলছিলেন, সেটা ওই যে 156 3-এ হ্যাঁ, ওইটা ওইখানে একটু আমার আছে আর কি কি, আছে বলেন। মানে ক্লিয়ার না ওইখানে। কোনটা ক্লিয়ার না, প্রশ্ন করেন। 153 ওই যে তদন্তের নির্দেশ দিতে পারে, যেটা জিআর মামলায় চলে যায়। হ্যাঁ, জি। ওটা কি ক্লিয়ার না বলেন? মানে বিষয়টা হচ্ছে যে যদি 200 ধারায় উনি একবার জবানবন্দি নিয়ে ফেলে, সারাংশ রেকর্ড করে ফেলে, তাহলে তো এটা সিআর মামলা হয়ে গেল। জিআর মামলা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর 156(3) ওটা দিতে পারবে না। পারবে না। বাস্তবে হয় কি, ম্যাজিস্ট্রেট সব শুনে, অ্যাকাউন্ট দেখবেন পেন্সিল দিয়ে লেখে, উনি পেন্সিল দিয়ে লেখে। এখন সব শুনে মেলে যদি মনে হয় যে সিআর মামলা আকারে রেকর্ড করা যায় তাহলে উনি রেকর্ড করবে। আর উনি লেখছে কিন্তু সব শুনে মেলে মনে হচ্ছে যে এটার এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেওয়া দরকার, তাহলে যদিও উনি লেখছে বাট ওই লেখাটা সিআর মামলা হিসেবে থাকতেছে না, ওটা অফিসিয়ালি রেকর্ড হচ্ছে না, ওইটা উনি পাঠাই দিছে কোথায়, থানায়, থানায় পাঠিয়ে। এফআইআর হিসেবে রেকর্ডের আচ্ছা জন্য। আচ্ছা, তাহলে ওটা শেয়ার থাকবে না, আর না, যদি একবার গ্রহণ করে ফেলে সেই ক্ষেত্রে আর আর এফআইআর এ পাঠাইতে পারবে না। 156 3-এ দিতে না, পারবে না। জি, এইটুকুই জি। সমস্যা ছিল। এই যে। অতঃপর দেখেন 203 বা 204 ধারা অনুসরণ করবে, তাহলে তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন যখন আসবে তাহলে হয় মামলা খারিজ করবে, নাইলে কি নেবে আবার আমলে ওই যে সমন অথবা ওয়ারেন্ট দেবে। আর খারিজ করে 203, আর 204-এ কি সমন বা ওয়ারেন্ট। 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলায় অগ্রসর হওয়ার কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট 203 ধারার অধীন নালিশ খারিজ করতে পারে। আন্ডারলাইন করে, নালিশ খারিজের ইংরেজি কি? ডিসমিসাল অফ কমপ্লেইন্ট হয়। যাই হোক, কিন্তু মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারার অধীন প্রসেস ইস্যু করতে পারে তথা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 ক ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ মৌখিকভাবে বা লিখিত আকারে করা যায় নাকি ভাই? মৌখিকভাবেও করা যায়, লিখিতভাবে করা যায়। উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট কি বাধ্য। ব্যতিক্রম গুলো কি কি কে বলতে পারবেন? পাপিয়া সুলতানা, ব্যতিক্রম কি কি? কোন কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না? দেখি বলেন তো, মাইক্রোফোন দেন ওনারে। এই যে মাইক্রো। কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না? আমরা জোরে জোরে বারবার পড়ছি, বলেন দুইটা গ্রাউন্ড বলেন।
মনে করেন পারবেন ইনশাল্লাহ। অনলাইনে পারবেন? অনলাইনবাসী ভাই, অনলাইনে পারলে উত্তর দেন। স্যার যখন মামলা বদলি করে দিবে তখন তো জবানবন্দি নেওয়ার দরকার হয় না স্যার। কত ধারায় বদলি করে বলেন, বদলির কাহিনী বলেন। 192 ধারায় ট্রান্সফার করলে জবানবন্দি নেওয়ার দরকার নাই। একটা পেলাম, আর একটা কি? যদি জবানবন্দি নিয়ে ট্রান্সফার করে যার কাছে পাঠাইলো তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। দুইটা পেলাম। আর দুইটা নির্মল সাহেব বলেন, নির্মল সাহেব দেন। আমাদের পড়া ক্লাস থেকে 75% হয়ে যাবে। আর দুইটা কি? যখন আদালত বাদী হয়ে মামলা করে, আদালত আদালত বাদী হয়ে মামলা করে। আরেকটা কি? সরকারি সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা পালন করে। করে। এই সকল ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার দরকার নেই। ঠিক আছে? সো আমরা এই আয়সারে দেন। আয়সাই প্রশ্ন পড়েন, 1 নম্বর প্রশ্ন পড়েন জোরে। The Code of Criminal জোর হচ্ছে না, খালেদা জিয়ার মতো জোরে বলেন, বলেন। The Code of Criminal Procedure 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করবে? কত ধারায় ভাই? 200 ধারা। জি। তারপরেরটা পড়েন। The Code of Criminal Procedure 1898 এর 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি ড্যাশ হয়, যদি অভিযোগটি কি হয়? মৌখিক হয়। একটু এখানে বেশ গুরুত্বপূর্ণ যে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি মৌখিক হয়, কারণ ওই জায়গায় আমরা 200 ধারায় পড়ছি যদি লিখিত আকারে হয়। জি। ঠিক আছে? সো এক্ষেত্রে উত্তর হবে কি? মৌখিক হয়। মৌখিক। তারপরে 3 নাম্বার পড়েন। নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারী পরীক্ষা করার একজন ম্যাজিস্ট্রেটের জন্য কি? বাধ্যতামূলক। নালিশকারীকে মানে নালিশকারীকে পরীক্ষা করা ম্যাজিস্ট্রেটের জন্য মূলক। বাধ্যতামূলক। 4ও পড়েন। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটি কি? আহ, আদালত। আদালত। যিনি নালিশকারী তিনি যদি স্বয়ং আদালত হন তাহলে তাহলে ওনারে পরীক্ষা করা কি বাধ্যতামূলক? না। না। আমরা সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার পড়েন আয়সা জোরে। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে। এটা বিবিআই। মানে অনেকে আপনারা কনফিউজ যে ম্যাজিস্ট্রেটের কাছে কে মামলা করবে? অপরাধ সম্পর্কে জ্ঞাত যে ব্যক্তি। জি স্যার। অপরাধ সম্পর্কে যে জানে, জি। যার মুরগি চুরি হয়েছে তারই যে মামলা করা লাগবে এমন কোনো কথা যে নাই। দেখছে বা জানছে। যে জানে সেও মামলা করতে পারে। হ্যাঁ, পাশের বাড়ির লোকও পারে। 5 নাম্বার আনিসও পারবে। 5 নাম্বার পড়েন। নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারী এবং উপস্থিত সাক্ষী যদি থাকে একজন ম্যাজিস্ট্রেট পরীক্ষা করতে কি? শপথপূর্বক শপথপূর্বক পরীক্ষা করতে বাধ্য। ধন্যবাদ। আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। এখানে আমি আপনাদের একটু শিখাই দিই, এই সেলফ প্র্যাকটিসের প্রশ্ন এগুলা ওই একটা কার্ড নেবেন বা হাত দিয়ে ঢেকে ঢেকে পড়বেন। প্রশ্নটা পড়বেন, আপনার উত্তর কোনটা আপনি মনে মনে একটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন যে আপনার উত্তরের সাথে বইয়ের উত্তর মিলে কিনা। যদি মিলে তাহলে তো কনসেপ্ট ঠিক আছে, আর যদি না মিলে কেন মিললো না এটা শনাক্ত করবেন। এবং যদি না বুঝেন যে কেন এটার উত্তর হলো তাহলে অবশ্যই আমার সাথে আলাপ করতে হবে, আমাকে জানাইতে হবে স্যার এটা বুঝি নাই, কেন উত্তর এটা হলো। বুঝতে পারছেন? আমাদের এমসিকিউ পরীক্ষার্থীদের মধ্যে অনেকে আছে মুখস্থ করে, এই যে এমসিকিউ মুখস্থ করে, ভিতরের যে আলোচনা এটা পড়ে না। বাট আপনি যদি আলোচনা পড়েন 95% প্রশ্ন এমনি আপনি পারবেন, এটা মুখস্থ করার দরকার নেই। 201 ধারা দেখেন, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। যদি নালিশ দায়ের করে ম্যাজিস্ট্রেটের কাছে, যে ম্যাজিস্ট্রেটের কি নাই? এখতিয়ার নাই। ধরেন আমরা জানি আমলে নেওয়ার এখতিয়ার আছে সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে না, যদি তার বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে পারে। ধরেন আপনি একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করছেন, ওনার বিশেষ পাওয়ার দেয় নাই, তাহলে উনি কি এটা আমলে নিতে পারবে? তাহলে উনি ওটা কি দিবে? ফেরত দিবে। এখন ওনার কাছে যদি মৌখিক আকারে আনিস যায় তাহলে আনিস সাহেবরে এখতিয়ার সম্পন্ন আদালতে পাঠাই দিবে। আর আনিস সাহেব যদি মৌখিক আকারে না যায়, যদি লিখিত দরখাস্ত দিত মানে লিখিত নালিশ দিত, তাহলে লিখিত নালিশটাকে যথোপযুক্ত আদালতে
পাঠাই দিবে। বুঝছেন? এই যে দেখেন, লিখিত আকারে নালিশ দায়ের করলে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি আন্ডারলাইন করবেন লিখিত আকারে নালিশ দায়ের করা হয়, তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবেন। যদি লিখিত আকারে নালিশ করে তাহলে নালিশটা কি দিবে? ফেরত দিবে। কোন আদালতে? এখতিয়ার সম্পন্ন উপযুক্ত আদালতে। ঠিক আছে? আর লিখিত আকারে নালিশ দায়ের না করলে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, অর্থাৎ আন্ডারলাইন করেন মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। যদি মৌখিক আকারে করা হয় তাহলে তার লিখিত জিনিস তাই, তাহলে যে মৌখিক আকারে করতে গেছে তারা পাঠাই দিবে, অমুক জায়গা দাও। আর যদি সুজন মিয়া হয় তাহলে পেপার ওয়েট দেখাই দিবে যে তুই এই জায়গায় আইসিস কেন, তোর মাথা ফাটাই ফেলাবো। ঠিক আছে? দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন। আচ্ছা দেখেন, আমরা 1 নম্বর প্রশ্ন পড়ি। নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন? কি দেবেন বলেন? এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর বাংলাদেশ বার কাউন্সিল ভালো জানে। দেখেন, নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে, এখন আমরা তো জানি ফেরত দিবেন। যদি ওই ফেরত দিবেন আবার উপযুক্ত আদালতে প্রেরণ করবেন, উত্তর কও হয় আবার কি কও হয়। ফেরত দিবেন তো ঠিক, আবার উপযুক্ত আদালতে প্রেরণ করবেন এটাও ঠিক। তো এক্ষেত্রে মানে কোনটা হবে বার কাউন্সিল ভালো জানে, বাট প্রাথমিকভাবে আমরা ধরে নিছি ফেরত দিবে। কি দিবে? ফেরত দিবে, বাট উত্তর খও হতে পারে। আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার কাউন্সিল বলেন, বিজিএস বলেন বা বিসিএস বলেন, এগুলাতে কিছু প্রশ্ন 4-5টা প্রশ্ন এরকম কনফিউজিং থাকে, যেগুলোর উত্তর যে পরীক্ষা প্রশ্ন করছে সে ছাড়া আর কেউ জানে না। আচ্ছা দেখেন, 2 নম্বর প্রশ্নটা পড়ি। একটি কমপ্লেইন কেসের, কমপ্লেইন কেস মানে কি কেস? সিআর কেস। কগনিজেন্স টেকিং স্টেজে মানে আমলে নেওয়ার ক্ষেত্রে ওই পর্যায়ে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নাই, তারপর আমলে নেওয়ার কি নাই? এখতিয়ার নাই, তখন তিনি তখন নিম্নের কোন আদেশটি সঠিক? উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি কি দিবেন? ফেরত দিবেন। উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি ফেরত দিবেন। সো আমাদের নামাজের বিরতি, বা আপনারা আনিস সাহেবদের দিয়ে কি আনাইছেন সেটা খান, নামাজ শেষে আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা এখন দেখব 202 ধারা, প্রসেস ইস্যু স্থগিত করা বা পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। অলরেডি 202 ধারার ব্যাখ্যা দিয়েছি যে জবানবন্দি নেওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এই বিষয়টা আমলে নিবে নাকি খারিজ করবে, এই বিষয়ে একটু তদন্ত অনুসন্ধান হওয়ার দরকার, তাহলে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিবে 202 ধারায়। এটা হলো একটা। আর একটা হলো, যখন আমলি আদালত হিসেবে দায়িত্ব পালন করছিলেন সিজিএম বা সিএমএম, সিজিএম সিএমএম বুঝেন তো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং ওনরা ওটা আমলে নিয়ে ওনরা অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারায় ট্রান্সফার করে দিছে অনুসন্ধান বা বিচারের জন্য। তখন অধীনস্থ ম্যাজিস্ট্রেট যদি মনে করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান হওয়ার প্রয়োজন, তখন তিনি ওই প্রসেস ইস্যুটা স্থগিত করবে এবং অনুসন্ধান করবে 202 ধারায়। এই কারণে বলা হয়েছে যে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। দেখেন, অপরাধের নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ প্রসেস, সমন বা ওয়ারেন্ট স্থগিত করতে পারে 202-1 ধারায়। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার জন্য 202-1 ধারায় সমন বা ওয়ারেন্ট, আন্ডারলাইন করেন, সমন বা ওয়ারেন্ট জারি স্থগিত করতে পারে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। বাস্তবে যেটা হয় আর কি, যে 202 ধারায় মানে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না এটা আমলে নেওয়া যাচ্ছে না, একটু নিশ্চিত হওয়া দরকার, তাহলে উনি ওসি তদন্ত বা পিবিআই তদন্ত বা সমাজসেবা তদন্ত বা এলাকার চেয়ারম্যান তদন্ত, এই তদন্তের নির্দেশ দেয়। কত ধারায়? 202 ধারায়। ধন্যবাদ। 15 লেখা আছে, একেবারে নিচে আসেন দেখেন, ওই যে 15 লেখা একেবারে নিচে আসেন দেখেন, নিচে 15 আছে। 15 হলো ফুটনোট, ওই 15-এর অর্থ ওই যে নিচে লেখা, when cognizance is not taken by magistrate on receipt of complaint and issuance of process is postponed.
The magistrate may give direction for holding inquiry under section 202 of the Code of Criminal Procedure, আবুল কালাম আজাদ ভার্সেস স্টেট। ওই কথাটা কারো বইতে 15, কারো বইতে 17, এটার ব্যাখ্যা এখানে দিছে। যাই হোক, দেখেন তো যেখানে ছিলাম আর কি, যে ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিধান করা হয়েছে, দেখেন ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিধান করা হয়েছে যে যে অপরাধ আমলের এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট, আন্ডারলাইন করেন, এই যে নালিশটি তার নিকট 192 ধারায় হস্তান্তর করা হয়েছে তা প্রাপ্তির পর, দেখছেন 192 ধারায় হস্তান্তর করা হয়েছে তা প্রাপ্তির পর যদি তিনি উপযুক্ত মনে করে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় স্থগিত করতে পারে। মানে অলরেডি যারা হাজির করার জন্য সমন ইস্যু কি করছে বা ওয়ারেন্ট ইস্যু করছে সেটা তিনি কি করতে পারে, স্থগিত করতে পারে। এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করার উদ্দেশ্যে মামলাটি, আন্ডারলাইন করে, নিজে অনুসন্ধান করতে পারে। আপনাদের কি মনে আছে যে পুলিশ কি ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করতে পারে? না, ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে আদালত। পুলিশ অনুসন্ধান যে একেবারে পারে না তা না, বাট সেটা সিআরপিসি তে পারে না, সেটা পারে পিআরবি তে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পারে, কিন্তু সিআরপিসি অনুসারে পুলিশ অনুসন্ধান করতে পারে না। তাহলে ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে, বা যদি তিনি, এটা বলতেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয় তাহলে আন্ডারলাইন করবেন ওনার অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে যেমনটি তিনি উপযুক্ত মনে করে উক্ত মামলা অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। একটা জিনিস দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে কিন্তু কাউকে অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না, কারণ তৃতীয় শ্রেণীর নিচে কি কেউ আছে? তিনিই তো তৃতীয় শ্রেণী, তিনি নিজে নিজে অনুসন্ধান করতে পারে, বাট উনি কাউরে অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না, কারণ উনার নিচে কি কেউ নাই। বুঝতে পারছেন? আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন 202 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে, ম্যাজিস্ট্রেট 202(2) খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে গোলদেন অব্যাহতি দিতে পারে। 202(2) খ গোলদেন আর ফাইনাল রিপোর্ট দাখিল করে, এটা আন্ডারলাইন করেন। তদন্ত প্রতিবেদন একসময় আসবে না, তদন্ত প্রতিবেদনে যদি লেখা আসে যে অমুক অমুকের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, এটা বলে ফাইনাল রিপোর্ট, বা আসামি অমুক অমুকের অপরাধে কোনো সম্পৃক্ততা নেই, এটারে কি বলে? ফাইনাল রিপোর্ট। আর ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। জেনে রাখা ভালোতে নাই আপনাদের বইতে আছে তো অবশ্যই। তাহলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে আসামির অব্যাহতি দেয় কত ধারায়? 202(2) খ, 202(2) খ, আর ইংরেজিতে বলে 202(2)b। এবং 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে ম্যাজিস্ট্রেট, যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কারণ নেই তাহলে 203 ধারায় অভিযোগ খারিজ করতে পারে। এবং যদি তিনি দেখে যে মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো কি নেই, কারণ নাই, তাহলে খারিজ করবে কততে? 203 ধারায়। এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে এই যে উনি তদন্ত প্রতিবেদনের পরে খারিজও করতে পারে, আমলেও নিতে পারে। তো সেলফ প্র্যাকটিসের আমাদের বিকাশ সাহেব 2 নম্বর প্রশ্নটা পড়েন। সেলফ প্র্যাকটিসের 2, মাইক্রোফোন কই? পড়েন, 2 নম্বর প্রশ্ন পড়েন। অপরাধ আমলে গ্রহণ করার সময় যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে অপরাধটি আমলে নেওয়া এখতিয়ার নেই, তাহলে তিনি কি করবেন? উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি কি পাঠাবে? ফেরত পাঠাবে। কত ধারায় ফেরত পাঠায়? কত ধারায়? 201 ধারায়। 201 ধারায়। নুর আলম খান 3 নম্বর প্রশ্নটা পড়েন।
কোনো অপরাধের অভিযোগ বা নালিশ আমলে নেওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আসামিকে হাজির হবার পরোয়ানা ইস্যু স্থগিত, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস এই রাখার fan off আদেশ করে দিতে দেন। পারে ফৌজদারি এমনি কালো। কার্যবিধি কত ধারায়? 202 ধারায়। জি, তারপরে এখানে 6 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, 6 নাম্বার মনে রাখবেন। এটা অফ করেন, এটা অফ করেন। আমরা চলে আসি 203 ধারায়, দেখেন নালিশ খারিজ, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট, নালিশ খারিজ। দেখেন যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে, 203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছিল বা যার নিকট নালিশটি বদলি করা হয়েছিল, মানে যার কাছে নালিশ করছিল বা যার কাছে কি করছিল, বদলি করছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট যে সকল বিবেচনা করবে, নালিশ খারিজ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি কি বিষয় বিবেচনা করে থাকে দেখেন। 200 ধারার অধীন নালিশকারীর শপথপূর্বক বক্তব্য, ওই যে শপথপূর্বক বক্তব্য নেওয়ার পরে মনে হয়েছে যে না এই মামলা কোনো তদন্ত অনুসন্ধান তো পরের কথা, অন্য কোনো সরাসরি খারিজ করা উচিত, বা এবং 202 ধারার অধীন তদন্ত অনুসন্ধানের ফলাফল বিবেচনা করবে। নালিশকারী শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, পরিচালনা অথবা কি অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে। তাহলে নালিশ খারিজ করে কত ধারায়? 203 ধারায়। 203-এ যদি জেনে রাখা ভালো, দেখেন 203 ধারায় নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। নালিশ খারিজ বলতে অব্যাহতি বা খালাস বোঝায় না। অব্যাহতি দিলে তো যে 202 খতে দিবে, আর খালাস আমরা এখনো পাইনি। খালাস এক জায়গা পাইছি, পিপির ক্ষেত্রে মনে আছে কিনা, পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে মামলা তাহলে পাবে আসামি অব্যাহতি, আর পিপি যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করে তাহলে হবে খালাস। এখন দেখেন প্রতিকার, যদি কারো নালিশ খারিজ হয়, ম্যাজিস্ট্রেট তো নালিশ খারিজ করে দিছে, এখন যিনি অ্যাগ্রিভড সংক্ষুব্ধ তিনি তো মনে করতেছেন যে না আমার মামলা খারিজ করা উচিত হয় নাই, তাহলে ওনার কি প্রতিকার আছে? ওনার প্রতিকার হলো দুইটা, নতুন মামলা করা অথবা রিভিশন করা। কি বলেন? নতুন মামলা করা অথবা রিভিশন করা। দেখেন এই যে এখানে লেখা আছে 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে আন্ডারলাইন করে রিভিশন দায়ের করা যায়। তাহলে নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। যে ক্ষেত্রে 203 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ করে সেই ক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ 436, 439 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারবে। সো অধিকতর অনুসন্ধান দিয়ে আপনাদের কাজ নাই, আপনি জাস্ট মনে রাখবেন নালিশ খারিজ করলে রিভিশন করতে পারবে, এইটুকু মনে রাখেন, নালিশ খারিজ করলে রিভিশন। ঠিক আছে? আর এই রিভিশনটা হবে হলো দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজের কাছে রিভিশন হবে 439 ক ধারায়। এই জায়গায় এই কথাটা লেখা নাই। নালিশ যদি খারিজ করে তাহলে রিভিশন হবে দায়রা জজের কাছে কত ধারায়? 439 ক। ঠিক আছে? তাহলে নালিশ খারিজ করলে প্রতিকার কি? রিভিশন। কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 439 ক। এছাড়া দেখেন 203 বা 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলেও একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে। এছাড়া আপনার 203-এ খারিজ করুক আর 204-এর খারিজ তো আমরা এখনো পাইনি। 203-এ খারিজ করলে রিভিশন যে করা যাবে এটা তো আমরা জানি। এটা ছাড়া আর কি করা যাবে? নতুন মামলা করা যাবে, মানে যে মামলা একই ধরনের খারিজ হয়েছে সেম নেচারের মামলা আবার দায়ের করা যাবে। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারা দোবরা সাজা ডাবল জিওপটি নীতি প্রযোজ্য হবে না। ডাবল জিওপটি নীতি হলো 403 ধারায় বলছে যে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই একই মামলা করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রে তো নিষ্পত্তি হয় না, এই ক্ষেত্রে মামলা হয়েছে কি? খারিজ। তাহলে খারিজ হইলে আবার একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা করা যাবে। তাহলে মাইক্রোফোন দেন, আনিস সাহেব দেন, আনিস সাহেব দেন আমার কাছে। আনিস সাহেব, নালিশ খারিজ করে কেন বলেন? বলেন, নালিশ খারিজ কেন করে ব্যাখ্যা দেন।
আরে কিছু তো বলেন, চুপ করে থাকলে হবে? এই সুশান্ত বলেন দি, নালিশ খারিজ কেন করে সুশান্ত? স্যার, মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ যদি সামনে না থাকে সেক্ষেত্রে নালিশ খারিজ ধন্যবাদ। পরিচালনা বা অগ্রসর হওয়ার মতো কোনো কারণ না থাকে। নাই, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় এই বিষয়ে মামলা হওয়ার কোনো দরকারই নাই। নাই, সেই ক্ষেত্রে নালিশ করবে কি? খারিজ। সামনে আবুল বশার সাহেব দেন। আবুল বশার সাহেব, নালিশ খারিজ করে কত ধারায় বলেন? নালিশ খারিজ করে 203 203 ধারায় নালিশ যদি খারিজ করে, আবুল বশার সাহেব ধরেন আপনি একটা মামলা করছেন, আপনার নালিশ খারিজ করছে, এখন আপনার প্রতিকার কি বলেন? রিভিশন। আর কি প্রতিকার আছে রিভিশন ছাড়া? আর বৈদিক স্যার না শেষ থাকায় মামলা। নতুন মামলা দায়ের নাকি? নতুন মামলা দায়ের। জি। তো বিগত বছর প্রশ্নটা পড়েন, আবুল বাশার সিদ্দিক 1 নম্বর প্রশ্নটা পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 203 ধারা মতে নালিশ খারিজ করলে এর বিরুদ্ধে চলবে এর বিরুদ্ধে চলবে কি? রিভিশন। রিভিশন। ঠিক আছে। জি। এবং এই রিভিশনটা আমরা কোথায় করব? লিখে দিছি, কোথায় করব? দায়রা জজের কাছে। কত ধারায় করব? 439 ক ধারায়। এবার আমরা চলে এসে দেখেন ধারা 404, প্রসেস ইস্যু করা। ইস্যু অফ প্রসেস। ইস্যু অফ প্রসেস মানে হলো হয় সমন দিবে নাহলে কি দিবে? ওয়ারেন্ট দিবে। সমন বা ওয়ারেন্ট কোনটা দিবে এটা কেমনে নির্ধারণ করবে বলেন? আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে? কেমনে নির্ধারিত হবে? কোর্টের আদেশ মোতাবেক। দ্বিতীয় তফসিলের কত কলাম? 4র্থ কলাম। দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম। দেখেন, অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলায় অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের আন্ডারলাইন করেন। দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম অনুসারে প্রথমে সমন ইস্যু করতে হবে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করবে। কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে 4র্থ কলাম অনুসারে প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট প্রথমে কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে, বা যদি তিনি উপযুক্ত মনে করে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। তারপরের লাইনটা ইম্পর্টেন্ট দেখেন, অর্থাৎ সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে কি দিবে? ওয়ারেন্ট দেবে। কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমন দিতে পারে। একটু বুঝেন, যদি আপনার সমন দেওয়ার কথা থাকে তাহলে আর ওয়ারেন্ট দিতে পারবে না, কিন্তু যদি ওয়ারেন্ট দেওয়ার কথা লেখা থাকে তাহলে সমনও দিতে পারে, ওয়ারেন্টও দিতে পারে। ছোটটা দিতে বললে বড়টা দিতে পারবে না, আর যদি বড়টা দেওয়ার কথা বলা থাকে তাহলে ছোটটাও দিতে পারবে। এবার দেখেন, আমরা 203 ধারায় যেরকম একটা খারিজ পড়ছি, মামলা খারিজ, এরকম একটা খারিজ আছে 204-3 ধারায়। প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল। একটা মামলায় যখন আমলে নেয় মানে হলো 204 ধারায় কি ইস্যু করা? সমন বা ওয়ারেন্ট। এখন আপনি সমন বা ওয়ারেন্ট ইস্যু করার জন্য একটা প্রসেস ফি আছে, এই ফি দেওয়া লাগে। ফি দেওয়া লাগে। কি আপনার বইতে মিলে না? কে মেলে না কেন? পৃষ্ঠা দিয়ে মেলার কাম কি? আপনি তো যা পড়ছি সেই লাইন বাই লাইন পড়বেন, আপনি পৃষ্ঠা মিলাবেন কেন? সাল দিয়ে কাম কি? লেখা তো মেলে। আপনি তো ওই যে 2-1 জায়গা আছে, ওটা তো 80% জায়গা 90% জায়গা মিলে, 10% মিলে না। প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল 204-3 ধারায় বলা হয়েছে, প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না। যদি আপনি প্রসেস ফি না দেন তাহলে আপনারা কোনো সমন বা ওয়ারেন্ট দিবে না। যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, আন্ডারলাইন করেন, যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয়, আপনি প্রসেস ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কি পরিশোধ করেন নাই, তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। 203 যে খারিজটা, এটা ওনার কাছে মনে হয়েছে যে এই মামলার কোনো ভিত্তিই নাই। আর 204-3 যে খারিজটা, ওই মামলা আগে আমলে নিছে। আমলে নিলে তো প্রসেস ফি দিতে হয় সমন বা ওয়ারেন্ট জারির জন্য, কিন্তু বাদী প্রসেস ফি দেয় নাই, সেই ক্ষেত্রে খারিজ করবে 204-3। তাহলে 203 খারিজে কিন্তু আমলে নেয় নাই, আমলে নেওয়া ছাড়াই খারিজ।
আর 204-3 হলো কি? আমলে নিছে আমলে নিচে কিন্তু প্রসেস ফি দেয় নাই, তাহলে খারিজ। এখন যদি বলেন স্যার আমলে নিচে বললেন কই, আমলে নিচে বুঝবো কিভাবে? যাকে তো আমলে নেওয়ার কথা বলে নাই, বুঝবেন এইভাবে, প্রসেস ফি দেয় নাই। আমলে নেওয়া মানেই তো প্রসেস ইস্যু করছে, কিন্তু আপনি প্রসেস ফি দেন নাই, তাহলে আপনার মামলা খারিজ করবে 204-3। জেনে রাখা ভালো। লিখিত নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে গোল্ডেন নালিশের একটা কপি প্রেরণ করতে হবে। প্রত্যেক সমন অথবা ওয়ারেন্টের সাথে নালিশের কপি দেবে কয়টা? একটা। প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। যতক্ষণ পর্যন্ত প্রসিকিউশন পক্ষ সাক্ষীর তালিকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। বাস্তবে হয় কি, এখন তো আমরা লিখিত আকারে মামলা হয়, সো লিখিত আকারে মামলা করলে ওই জায়গায় প্রথমে থাকে বাদীর নাম, সাক্ষীর নাম, সবশেষে থাকে আসামির নাম, অর্থাৎ মামলা করার সাথে সাথেই সাক্ষীর নাম থাকে। কিন্তু যদি কখনো এরকম হয় যে আপনি মৌখিকভাবে মামলা করছেন, আসামির নাম বলছেন কিন্তু সাক্ষীদের তালিকা দেন নাই, তাহলে সাক্ষীদের তালিকা না দেওয়া পর্যন্ত কি দেবেন? সমন বা ওয়ারেন্ট দিবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে বলে যে কার তালিকা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না? সাক্ষীর তালিকা। ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না, এটা আমরা আগেই জানি। নালিশ খারিজ অব্যাহতি অথবা কি বলে গণ্য হয় না। আর এই নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার সেম, আগেরটায় প্রতিকার ছিল যেরকম 439 ক ধারায় দায়রা জজের কাছে রিভিশন, এই জায়গাও 439 ক ধারায় দায়রা জজের কাছে রিভিশন, আর কি নতুন মামলা দায়ের করা। এই যে দেখেন 204-3 ধারায় নালিশ খারিজ করলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ 436 ধারায় উক্ত নালিশ বিষয়ে অধিকতর অনুসন্ধানে নির্দেশ দিতে পারে, ব্র্যাকেটে লেখেন রিভিশন করতে পারে, রিভিশন করতে পারে। হ্যাঁ 439 সেম প্রতিকার। ওই যে 203-এ খারিজ করলে যেরকম রিভিশন করতো, 204-3-এ খারিজ করলেও সে একইভাবে কি করবে? রিভিশন করবে। না 436 ভুল নাই, এ জায়গা তো 436-এ অনুসন্ধান বলে নাই রিভিশন, রিভিশন 439 কতেই। আর 436-এর যে বিষয়টা, এটা আপাতত বুঝাইতে চাচ্ছি না, যখন আমরা রিভিশনে যাব তখন বুঝতে পারবেন। বুঝছেন? তাহলে রিভিশন করে নালিশ যদি খারিজ করে, রিভিশন দায়রা জজের কাছে 439 কত অথবা নতুন মামলা দায়ের করা যাবে। এই যে যেহেতু ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হবে না, সেহেতু একই ঘটনার ভিত্তিতে নতুন নালিশ দায়ের করা যাবে। তাহলে নালিশ খারিজ 203-এ হোক আর 204-3-এ হোক, প্রতিকার কিন্তু একই। হ্যাঁ বলেন। নালিশ খারিজ বা অব্যাহতি বা খালাস, অব্যাহতি বা খালাস মানে খারিজ বা অব্যাহতি, এটা খালাস না, খালাস বলে বললো তাহলে জি ওনার মাইক্রোফোন দেন, মাইক্রোফোন। নুরুল আলম খান বলেন। 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না স্যার। তাহলে এই খালাস আর অব্যাহতি বা ওই যে খারিজের ভিতর পার্থক্যটা একটু বুঝি নেই স্যার। খারিজ তো করে মামলা, জি স্যার। এ জায়গা তো আসামিরে খারিজ করে নাই, মামলা কোনো ভিত্তি নাই। এখন নালিশ খারিজ মানে আসামির অব্যাহতিও দেয় নাই, খালাসও দেয় নাই, এটা বুঝাইছে না, মামলাটাই খারিজ করছে। মামলা তো হয়ই নাই, এটা অব্যাহতির প্রশ্ন আসে কেন? হ্যাঁ দরখাস্তটা খারিজ করছে, এটা আসামির অব্যাহতিও বোঝায় না, খালাসও বোঝায় না। আপাতত এতটুকু মনে রাখেন, সামনে গেলে আরো বিস্তারিত বুঝবেন। এখন আমরা 203 আর 204-3-এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আপনাদের পারা উচিত। তানবিন সাহেব, শেখ তানবিন সাহেব বলেন, ওই যে মাইক্রোফোন, 203 আর 204-3-এর মধ্যে কি পার্থক্য আছে আপনার দৃষ্টিতে, বলেন। মাইক্রোফোন নেন, পারবেন, নেন বলেন। আরে কি পারবেন না, এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করে পড়াচ্ছি, পারবেন অবশ্যই। 203-এ খারিজ কেন করে আর 204-3-এ কেন খারিজ করে বলেন। আমি তো প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, আপনি তো ভয় পাচ্ছেন কেন? আখিনুর দেন, আখিনুর 203-এর খারিজ আর 204-3-এ খারিজ কেন করে বলেন, পার্থক্য কি? 203-এর খারিজ হলে যদি বাদী
যে আদালত যদি মনে করে যে এই মামলা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, বাদী মামলা চালাবে না, তাহলে 203 দ্বারা খারিজ করে। বাদী মামলা চালাবে না? আপনার সিনিয়র রে ফোন দেবো আনি, মেহেদী হাসান নয়ন রে। নীরব। বললো যে কি বিপদে পড়লাম। এই 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে মনে হয়েছে যে এই মামলার কোনো ভিত্তি নাই, এই মামলা হওয়াই উচিত না, তাহলে খারিজ করবে 203, সাফ কথা। আর যখন জবানবন্দি নিছে, আমলেও নিছে, মানে মামলা করার ভিত্তি আছে, কিন্তু আমলে নিলে বাদীর আবার ওই প্রসেস ফি দেওয়া লাগে, কিন্তু সে প্রসেস ফি দেয় নাই, তাহলে খারিজ হবে 204-3। বুঝছেন? তাহলে জবানবন্দি নেওয়ার সাথে সাথে খারিজ 203, আর আমলে নিছিল প্রসেস ফি দেয় নাই, খারিজ 204-3। বোঝা গেল? আর দুইটার প্রতিকার কিন্তু একই, রিভিশন অথবা নতুন মামলা তাই। আখিনুর, স্যার এখন কি বুঝছেন? স্যার বুঝছি। আপনি 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 ক্রিমিনাল প্র্যাকটিস করেন না? বলুন স্যার। তা জীবনে আপনার মামলা খারিজ হয় নাই? যে বাদীরে যে জবানবন্দি নিছে সাথে সাথে খারিজ করে দেয়, ওই সে কাহিনী। কত ধারায় খারিজ হয়? 203 ধারায়। 203। বুঝছেন? আর ম্যাজিস্ট্রেটের কাছে তো আমরা যখন নালিশি মামলা করি, আমাদের সর্বোচ্চ চাওয়া থাকে ওয়ারেন্ট দেওয়ার। ওয়ারেন্ট দিছে ধরেন, এখন ওয়ারেন্ট দেওয়ার পরে আপনারা কি ফর্ম টর্ম পূরণ করে দেন না? ওই জায়গায় কোর্ট ফি দেওয়া লাগে, প্রসেস ফি। প্রসেস ফি আপনি দেন নাই, তাহলে প্রসেস ফি দেন নাই, আপনার নালিশ খারিজ করবে। এটা হলো 204-3। এবার বুঝছেন? 204-3। কোর্টে গেলে এটা আপনারে বুঝাচ্ছি, কোর্টে 100 দিন ঘোরেন দেখে আপনারে কেউ বুঝায়নি কি যে এই জায়গা এই যে এই ধারা এই জিনিস হচ্ছে। কোর্টে তো আমার আখিনুর যাই, তা আখিনুর বলতে পারতেছে না কেন? দেখেন, কোর্টে গেলে যা বুঝবেন সেটাই তো আমি এই জায়গা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তো আর ই হয় না, কেসটা হয় না। তা এই যে সমন বা এই যে করোনা ইস্যু, এই ব্যাপারটা, তা এই ব্যাপারটা এই পর্যন্ত যেতে হলে তো অবশ্যই টাকা দিতে হয়। এই টাকার, এই যে আপনি যে এই জায়গায় যে ফির কথা বলছেন, এটা অবৈধ কোনো টাকা না, এটা হলো তার ফি। বৈধ যে জিনিস সেটা। হ্যাঁ জি, এই টাকাও কোনো স্টাফরে দেন নাই, কোনো জজ সাহেবরে দেন নাই, এটা হলো সরকার পাবে। কোর্ট ফি, প্রসেস ফি পাবে কে? সরকার। দেখেন, সেলফ প্র্যাকটিসের আপনারা ভাবছেন যে ওই জায়গায় টাকা না দিলে হবে না, তাই ভাবছেন এতক্ষণ ধরে। আচ্ছা দেখেন, জি জি দেখেন, 1 নাম্বার, ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিতে পারে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 203 আর 204-3 ধারায়। এরপর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2, তারপরে 8, এগুলো সব বুঝে বুঝে পড়ে ফেলবেন। বিশেষ করে একেবারে সর্বশেষ 13 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, যে কোন ধরনের মামলায় আদালত প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন জারি করতে পারে? আগে প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন জারি করতে পারে কোন মামলায়? ওয়ারেন্ট মামলায়। আর সমন মামলায় কি আগে ওয়ারেন্ট দিতে পারবে? সমন মামলায় আগে কি দিবে? সমন। আর ওয়ারেন্ট মামলায় সর্বোচ্চ ওয়ারেন্ট তো দিতে পারে অথবা সমনও দিতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি, দেখেন, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি, 205 ধারা। অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধির 205 ধারায়। ও ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি বিষয়টা কি আমি একটু ব্যাখ্যা করি। ধরেন যিনি আসামি, তার বাড়ি অনেক দূরে, মামলা হয়েছে গোপালগঞ্জ কোর্টে, আর তার বাড়ি কক্সবাজার। এখন প্রতি ধার্য তারিখে তার প্রায় 300-400 কিলোমিটার, আরো বেশি, 400-500 কিলোমিটার পেরিয়ে তার আসতে হবে। তখন গুরুত্বপূর্ণ তারিখ ছাড়া মামলায় সাক্ষ্য গ্রহণ তো অনেক পরে হয়, প্রাথমিকভাবে মামলা তারিখ পড়ে, তখন আদালত বলতে পারে যে আপনার প্রতি তারিখে আসার দরকার নাই, আপনার হাজিরা দেবে আপনার আইনজীবী। এটা হলো আইনজীবীর মাধ্যমে হাজিরা আর অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। বুঝতে পারছেন? অবশ্যই দরখাস্ত করতে হবে। ম্যাজিস্ট্রেট তো স্বপ্রণোদিত হয়ে দিবে না, তিনি যে কোনো একটা কারণ দেখাবেন যে আমি অসুস্থ, আমি বয়োবৃদ্ধ, আমার বাসা অনেক দূরে, বা আমি সরকারি কর্মকর্তা, যে কোনো একটা কারণ আদালতকে দেখাইতে হবে। জি, তারপরে দেখেন,
205 ধারায় বিধান আছে, যখন ম্যাজিস্ট্রেট গোল দেন সমন ইস্যু করে, এটা ভিভিআই গোল দেন সমন ইস্যু করে, তিনি কারণ মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে অনুমতি দিতে পারে। এখানে বলেছে যদি ম্যাজিস্ট্রেট কি ইস্যু করে, সমন ইস্যু করে, তাহলে সেই ক্ষেত্রেই 205 ধারা প্রযোজ্য। অর্থাৎ যে মামলা শুরু হয়েছে কিসের মাধ্যমে, সমনের মাধ্যমে, সেই ক্ষেত্রেই 205 ধারা প্রযোজ্য। পরীক্ষায় আসলে এটাই লিখতে হবে, বাট বাস্তবে 205 ধারার সমন ইস্যু হোক, ওয়ারেন্ট ইস্যু হোক, জিআর মামলা হোক, সিআর হোক, নন জিআর হোক, সব ক্ষেত্রেই 205 প্রযোজ্য প্র্যাকটিক্যালি। কিন্তু পরীক্ষায় আসলে যদি বলে যে 205 প্রযোজ্য কোন ধরনের মামলার ক্ষেত্রে, যে মামলা আগে কি ইস্যু হয়েছে, সমন ইস্যু হয়েছে। বুঝছেন? জেনেও রাখা ভালো। দেখেন, শুধুমাত্র সমন মামলা তথা যে মামলায় প্রথমে সমন ইস্যু হয়েছে, আন্ডারলাইন করেন, শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায় প্রথমে সমন ইস্যু হয়েছে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয়, উক্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এটা খাতা কলমে নাই, বাট প্র্যাকটিক্যালি আছে। এখানে একটা কথা লেখেন, বিচারিক নজির অনুসারে, লেখেন বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায় দুইশো পাঁচ ধারার বিধান প্রযোজ্য হবে। ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। তাহলে এখানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 205 ধারার বিধান প্রযোজ্য কোন ধরনের মামলায়, যে মামলায় আগে কি দিছে, সমন, বাট আমরা যখন লিখিত পরীক্ষার সময় লিখব তখন আমরা লিখবো যে 205 ধারার বিধান শুধু সমন মামলার ক্ষেত্রেই নয়, বিচারিক নজিরে আছে যে মামলা আগে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বা জিআর বা নন জিআর সকল মামলার, ফৌজদারি মামলার ক্ষেত্রেই 205 এর সুবিধা পাওয়া যাবে। বাট এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসলে কি উত্তর হবে, সমন মামলায়। নজির মানে হলো উচ্চ আদালতের সিদ্ধান্ত, ধারায় নাই, উচ্চ আদালত মত প্রকাশ করছে। জি, 205 পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একেবারে 200 ধারা থেকে 205 ধারা পর্যন্ত আমরা বিস্তারিত পড়ছি। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন মিলিয়ে কারো? দেন মাইক্রোফোন দেন ওনারে। আচ্ছা, এই যে ওয়ারেন্ট আর সমন, এখানে ওই যে বললেন যে সমন মামলার ক্ষেত্রে 205 প্রযোজ্য, এটা ধারায় আছে। জি, আর নজিরে আছে হলো ওয়ারেন্ট থাকলেও সেক্ষেত্রেও 205 প্রযোজ্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে স্যার এইখানে এই পাশটায় যে সমন আর ওয়ারেন্ট, ওই যে বললেন ওইখানে একটু কনসেপশন ক্লিয়ার না। প্রথম সমন তারপরে ওয়ারেন্ট, বা ওয়ারেন্ট থাকলে সেই ক্ষেত্রে প্রথমে সমন দিতে পারবে, এইটা। ওটার সাথে তো এটা মিলাবেন না। প্রথমত ওইখানে বলছে যে মামলায় সমন দেওয়ার কথা সেই মামলায় আদালত সমনই দিবে, ওয়ারেন্ট দেওয়ার সুযোগ নাই। আর দ্বিতীয় তফসিলে চতুর্থ কলামে যদি থাকে যে ওয়ারেন্ট দেওয়ার কথা, তাহলে আদালত ইচ্ছা করলে ওয়ারেন্টও দিতে পারে, সমনও দিতে পারে, ওইটা ওই জায়গায় শেষ। এখন যেটা উল্লেখ আছে, যেটা হ্যাঁ, উল্লেখ আছে। এখন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এই যে বিধানটা, জি, এটা শুধুমাত্র সেই ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য যে মামলাটা প্রথমে শুরু হয়েছে কিসের মাধ্যমে, সমনের মাধ্যমে। কি দেওয়ার সুযোগ ছিল, কি দিছে সেটা পরের ব্যাপার। যদি সমনের মাধ্যমে শুরু হয় সেই মামলার ক্ষেত্রে 205 প্রযোজ্য, অন্য কোনো মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে অনলাইনে? তাহলে শুনেন, আগামীকাল আমাদের তো 40 মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল নাকি? এই 106 থেকে শুরু করে গত ক্লাস পর্যন্ত
সাথে আজকের ক্লাসে অ্যাড হবে আগামীকাল আপনারা 60 মার্কের পরীক্ষা দেবেন, 60 মার্ক। এই 205 তো সব না, 106 থেকে 153 পর্যন্ত আছে। তারপরে বলছে 154, 155, 156, তারপরে চলে আসছে হলো এই যে 190, 92 থেকে 205, আর মাঝে তো ওই যে 57 থেকে 189 পর্যন্ত এইটা তো পড়ি নাই। তাহলে এই যে যতটুকু পড়ছি এটার উপরে আগামীকাল কয় মার্কের পরীক্ষা বলেন? 60 মার্ক, 60 মার্ক। এবং 60 মার্কে আমাদের পাস মার্ক কত জানেন? মানে না 36, 60-এ পাস হলো 36-এ পাস। আর 60 মার্কের পরীক্ষার সময় কতক্ষণ বলেন? 30 মিনিট। 30 মিনিট। তো আগামীকাল আমাদের পড়া প্লাস পরীক্ষা। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। যারা যারা আপনারা পড়তে আসেন না বা অনলাইনে যারা ক্লাস করেন, অন্য যারা করে না তাদেরকে অবহিত করেন, কারণ আমরা খুব দ্রুতই একেবারে পরিপূর্ণ গতিতে ক্লাস শুরু করব। বাট এই যে আস্তে আস্তে করি, এটা কেন করেন না? এখানে তো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেভাবে পড়তেছি, সামনে যত যাবে এই সময় তো আর পাওয়া যাবে না। তো এই আর কি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।